সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। ৭১ সালের বিএনপির অন্যতম নেতা জনাব আব্দুল রাজ্জাক সাহেব, জনাব আব্দুল রাজ্জাক। বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র চট্টগ্রামের উদ্যোগে আজকে এই স্মৃতিচারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আজকের এই সমাবেশে উপস্থিত খালেদ সাহেব, হান্নান সাহেব সহ নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আজকে আলোচনা অবশ্যই আমি সংক্ষিপ্ত করব, কারণ সময়ও কম, দ্বিতীয়ত মানসিকভাবেও আমি প্রস্তুত ছিলাম না। খবর পেয়েছি সর্বশেষে, যে কারণে আজকেই চলে যেতে হবে। আমি দু একটি কথা বলবো, বিজয় উৎসব উপলক্ষে আলাদা আসবো, তখন বিস্তারিত আলোচনা করবো। সুধীবৃন্দ, মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা এখন গবেষণা করে করতে হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ একটি দীর্ঘকালীন সংগ্রাম, স্বল্পকালীন যুদ্ধ। এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা। 23 বছরের সংগ্রাম, 9 মাসের যুদ্ধ। 23 বছরের সংগ্রামের মাধ্যমে আমরা যে সঠিক ইতিহাস তুলে ধরেছিলাম এবং সেই ইতিহাসকে, সেই সংগ্রামের ইতিহাসের মধ্যে দিয়ে 9 মাসের যুদ্ধ, এই যুদ্ধকালীন অবস্থা, যুদ্ধকালীন সময়টা আমার মনে হয় খুব সংক্ষিপ্ত সময়, এবং আমার চিন্তা চেতনায় এই স্বল্পকালীন যুদ্ধের কারণে অনেকগুলো বিপত্তি কমেছে। আমার নিজের ঘটনা দিয়েই আপনাদের সামনে তুলে ধরব। 3রা ডিসেম্বর যেদিন ইন্দিরা গান্ধী যুদ্ধ ঘোষণা করলেন, যে মুহূর্তে রেডিওতে প্রচার হল আকাশবাণীতে, সেই মুহূর্তে আমি আমার প্রশিক্ষণ কেন্দ্রে তাঁবুতে যারা মুক্তিযোদ্ধা ভিতরে যাবেন মুজিব বাহিনী, তাদেরকে কিছু নির্দেশ দিচ্ছিলাম। সেই মুহূর্তে ঘোষণা ছিল, এখন ইন্দিরা গান্ধী ভাষণ দেবেন। সকলে মিলে ভাষণ শুনলাম। ভাষণ শোনার সঙ্গে সঙ্গে তাঁবু থেকে সবাই উল্লাস করে বেরিয়ে গেল।
তিনি ওই সেক্টরে যিনি দায়িত্বে ছিলেন তিনি সৈয়দ আহমদ সাহেব সহ সবাই পেয়ে আমার পেছনে একটি চেয়ার ছিল, আমি দাঁড়ানো ছিলাম, বসে বসলাম। বসার সঙ্গে সঙ্গে কেন জানি না অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করলো। শোষণমুক্ত সমাজ কায়েম হবে কিনা, মানুষের হত্যাকারের ব্যবস্থা হবে কিনা, এই তিনটি প্রশ্ন সেই মুহূর্তে আমার মনে জেগেছিল। এবং আমার মনে হচ্ছিল একটা হয়, এবং সে কারণে আমাদের সারা জীবনের যে সাধনা, মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম, সেটা সফল হবে। আজকে 25 বছরের মাথায় দাঁড়িয়ে রাজক জয়ন্তী দিবস আসছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্রশ্নগুলো কতটুকু সঠিক ছিল আপনারা বিবেচনা করুন। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের সর্বোচ্চ থেকে প্রশাসনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে আজকে স্বাধীনতা বিরোধীরা দখল করে। আজকে আমাদের অনেক কথা শুনতে হয়, এ কারণে হয়েছে আমরা ওই আগাছা তুলে ফেলে জমি পরিষ্কার করে সঠিকভাবে আমার শস্য গড়ে তোলার প্রচেষ্টা, সার্বিক প্রচেষ্টা বাধা এসে আমরা চেয়েছিলাম, আজকে বলতে দ্বিধা নেই, আমরা সেদিন যারা বিএলএফ করতাম, আমরা যারা নদী বাহিনীর সদস্য ছিলাম, আমাদের পরিকল্পনা ছিল দেশে 5 বছর, কমপক্ষে 5টি বছর যুদ্ধ চলবে। আমরা প্রথমে আগাছা তুলে ফেলবো, তারপরে আমরা যুদ্ধ করে ওদেরকে পরাভূত করে একটি স্বাধীন স্বতন্ত্র দেশ তৈরি করব, যেখানে কোনো ভেজাল থাকবে না। আমরা তেমনি একটি ভেজাল মুক্ত স্বাধীনতা আমরা করেছিলাম, সেই পরিকল্পনা নিয়ে যেতে পেরেছিলাম। কিন্তু আমাদের পরিকল্পনা শুরু এই মাত্র 1 পা দিতেই স্বাধীন হয়ে গেল। অনেকে বলে মুজিব বাহিনী তো যুদ্ধ করে, সার্বিক যুদ্ধ আমরা করি নাই, কিন্তু যুদ্ধে আমরা নেমেছিলাম, শহীদ আমাদের কর্মীরা হয়েছিল। আমরা যে পরিকল্পনা নিয়েছিলাম, সেই পরিকল্পনা নিয়ে যদি দেশ স্বাধীন হতো, আজকের বাংলাদেশ এভাবে রাজাকার তা বিস্তৃত হতো না। স্বাধীনতা বিরোধীরা এভাবে বাংলাদেশের সর্বস্তরে তারা দখল করে বসতে পারত না, সেই পরিকল্পনা। আজকে জানি না এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা আছে কিনা, আমি এই কথাটা এই জন্যই বললাম, আজকের মুহূর্তে মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপলব্ধি হওয়া উচিত আমাদের জন্য। আজকে বাংলাদেশে কিভাবে আছে, আপনারা দেখুন কিভাবে আছে বাংলাদেশ। এই বাংলাদেশটা আমরা চাই না, যে বাংলাদেশে রাষ্ট্রপতি রাজাকার, যে বাংলাদেশে রাজাকার মন্ত্রিসভা, যে বাংলাদেশে প্রশাসনের রাজাকার, যে বাংলাদেশে আজকে সর্বস্তরে সর্ব জায়গায় আজকে রাজাকার তারা বিস্তৃত দখল করত, সেই বাংলাদেশ আমরা চাই না। আজকে মুক্তিযোদ্ধাদের অবস্থাটা কি? মুক্তিযোদ্ধাদের সমাবেশ করতে দেয় না, রাজাকারদের সমাবেশ করার জন্য সেখানে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়। এই চট্টগ্রামের সেই ঘটনা আপনারা জানেন। আজকে তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়, বলা হয় আইন, আইনের দ্বারা। কোন আইন? সে ওই জার্মানির নাৎসি বাহিনীর বিচার এখনো হতে পারে, তাদের সঙ্গে কোন থেকে জড়িত
বন্ধ ছিল একটু, তার বাড়িতে আশ্রয় দিয়েছিল, সেই কারণেও যদি যুদ্ধ অপরাধ হিসাবে বিচার হতে পারে, তাহলে গোলাম আজমের বিচার হবে না, যুদ্ধ অপরাধীদের বিচার হবে না, রাজাকারদের বিচার হবে না, ওই 30 লক্ষ মানুষকে তারা হত্যা করার জন্য দায়ী তাদের বিচার হবে না, বিচার হবে না 2,69,000 বাহনের ইজ্জত বিনষ্ট করার জন্য যারা দায়ী তাদের বিচার হবে। এটা কেন? তাদের পক্ষে যারা কথা বলে তারা কি স্বাধীনতা প্রিয়? তারা কি প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে নয়? তারা কি মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি? অনেক আগে বলেছিলাম, একবার খুলনাতে একটা বক্তব্য রাখতে গিয়ে আমার উপরে অনেকে ক্ষুব্ধ হচ্ছে। আজকে বিশ্লেষণ করে দেখো কিভাবে হয়তো কোন ক্রমে এই মুক্তিযুদ্ধে বাধ্য হয়ে অংশগ্রহণ করতে হয়েছে অনেকে, কিন্তু প্রকৃতপক্ষে মনের মধ্যে মুক্তিযুদ্ধ ছিল না, মুক্তিযুদ্ধের চেতনা ছিল। সেই চেতনা, আমি বাঙালি জাতীয়তা, আমি বাংলাদেশের মানুষ, আমি গণতন্ত্র চাই, আমি একটি ধর্মনিরপেক্ষ দেশ চাই, আমি সুসংহত সমাজ চাই। এই যে চেতনা, যে চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই চেতনা মুক্তিযুদ্ধ যেদিন শুরু হয়েছিল, মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম যেদিন শুরু হয়েছিল, সেদিন যে চেতনা নিয়ে শুরু হয়েছিল, আজকে সেই চেতনা সেই চেতনাকে যদি ধরে রাখতে না পারি, তাহলে ওই 30 লক্ষ শহীদ, 2,69,000 মা বোনে তাদের যে ত্যাগ বৃথা হবে, এটা বৃন্দাবনকে যেতে দেওয়া যায়। এবং শুধু তাই নয়, যেভাবে দেশ চলছে তাতে বাংলাদেশের স্বাধীনতা বিলুপ্ত, সেজন্য আপনারা যত নতুন প্রজন্ম যারা এই দেশে বেঁচে থাকবেন, এই দেশে ভোগ করবেন, এই দেশের নাগরিক হিসেবে আপনারা থাকবেন, আপনাদেরকে দায়িত্ব দিতে হবে। আমরা স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ করেছি, আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। আমরা পারি নাই রাজাকার মুক্ত বাংলাদেশ করতে, আমরা পারি নাই মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দেশটাকে গড়তে। সেই কথা স্বীকার করেও আমি বলতে চাই, দায়িত্ব আপনাদের, এই দায়িত্ব আপনাদের পালন না করলে বিপদ আসবে, সেই বিপদ ঠেকানো কঠিন হবে। আজকে সেজন্য বলতে চাই, সঠিক ইতিহাস তুলে ধরা দরকার। আজকে কেমন গবেষণা কেন্দ্রের তরফ থেকে আপনারা যেভাবে ওই চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন, আপনাদেরকে আরো সংগ্রহ করতে হবে মুক্তিযুদ্ধের সচিত্র রূপ তুলে ধরার চেষ্টা করবেন ব্যাপকভাবে। এবং এখনো আপনারা আপনাদের ক্ষুদ্র প্রচেষ্টা যেটা করেছেন, এটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু ব্যাপকভাবে করতে হবে যাতে সঠিক ইতিহাস। আর আজকে বিকৃত ইতিহাসে যেইভাবে প্রচার চলছে, সেই প্রচারের ধারা সঠিক ইতিহাস তৈরি। সে কারণে আজকে এখনো সময় আছে, এখনো সঠিক ইতিহাস তুলে ধরা দরকার। সেটা লেখনের মাধ্যমে, চিত্র সংগ্রহ করে জনতার সামনে তুলে ধরার মাধ্যমে বিভিন্নভাবে এখনো তুলে ধরা দরকার। তাহলেই হয়তো বাংলাদেশে একটি পর্যায়ে আসবে, এই নতুন প্রজন্মের মধ্য থেকে একদল বিপ্লবী বেরিয়ে আসবে, তারা একটি নতুন দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে এই দেশটাকে, এই জাতিকে রক্ষা করার জন্য, সঠিক ইতিহাসকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালাতে পারে। এই দায়িত্বটুকু সেটি আজকে যেভাবে চলছে আমি কথা বলছিলাম, আজকে সেজন্য এই কাজগুলো তুলে ধরা আমাদের প্রয়োজন। বন্ধুরা, সুধীবৃন্দ, আজ
অবস্থাটা হচ্ছে এই বাংলাদেশে আজকে আমরা বাস করছি। আমার এই স্বাধীনতার মধ্যে ভালো লাগছে হলো পাকিস্তান। সেই পাকিস্তান আজকে পাকিস্তান কি বলে নিশ্চয়ই আপনারা পত্রপত্রিকায় কিছু কিছু পড়েন। এখন পর্যন্ত অন্তত আপনারা এখানে যারা আছেন আমি জানি না সবাই জানেন কিনা, কিন্তু পত্রপত্রিকায় কিছু কিছু কথা এসেছে। এখন বলে যে মুক্তিযুদ্ধে আমরা বলি মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। আমার মা বোনের ইজ্জত যেভাবে লুট করা হয়েছে তার জন্য ক্ষমা চাইতে হবে। আজকে পাকিস্তানি শাসক গোষ্ঠী, আমি শাসক গোষ্ঠী বলতে শুধু সরকারি বুঝাই না, যারা সরকারকে পরিচালনা করে সকল স্তরের শাসক গোষ্ঠীকে পৃথিবীর জনমত যখন চাপ সৃষ্টি করছে ক্ষমা চাইতে হবে, তখন বলে উল্টা আমাদের। তারা বলে আজকে যে আমার দেশে মা বোনদেরকে সেই দিন যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আজকে তারা বলে এমনি খবর নাকি তারা জানেই না। এমনি ভাবে একের পর এক প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন 5 লক্ষ পাকিস্তানি বাংলাদেশে আছে, 25 বছর যায় আজ পর্যন্ত ফিরিয়ে নেয় না। চুক্তি আছে, সিমলা চুক্তিতে আছে, বঙ্গবন্ধুর সঙ্গে ভুট্টোর চুক্তি আছে, এবং এই দেশে বারবার সেই নিয়ে কিছুদিন আগেও কিছু লোক নিয়েছিল, তারা স্বীকার করে আজকে বলে না তাদেরকে আমরা নেব না। গায়েব করে তারা কথা বলে, কোন সাহসে কোথাকার কোন সাহসে তারা এই কথা বলে সেই আজকে তারা আরো কি বলে, আরো বলে যে বাংলাদেশ, এই বাংলাদেশ সৃষ্টি করতে গিয়ে তাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে, তারও নাকি শাস্তি করা হবে। আমরা যে 12,500 কোটি টাকা পাওনা, সেই পাওনার কথা তো বেমালুম অস্বীকার করে নতুন পাওনা। এরপরেও বাংলাদেশের নতুন সরকারের নত জানু করার শুনতে আমি বলবো না। পাকিস্তানের দোসররা বাংলাদেশ সরকারে আছে বলেই স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশ সরকার দখল করে আছে। বিভিন্ন পর্যায়ে তারা আজকে প্রশাসন বিভিন্ন স্তরে তারা দখল করে আছে বলেই আজকে তারা এই সাহস। এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা কথা উচ্চারণ হয় না। কেন? তার কারণ হলো নত জানু পররাষ্ট্রনীতি নয়, ওদের কাছে পুনরায় ওদের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্যই আজকে তারা যেন ক্ষমতায় বসেছে, আজকে যেন তারা ক্ষমতায় আছে। আমরা দেখতে পাই কি সুন্দর ভাবে ইতিহাস 79 সালে ৫ম সংশোধনীর মাধ্যমে এই দেশে এই রাজাকারদেরকে রাজনীতি করার যে সুযোগ ছিল বাসন একজন মুক্তিযোদ্ধা ও একটা আদর মরহুম জিয়াউর রহমান সাহেব তিনি কাজটি করেছেন। ৫ম সংশোধনী নির্মিত ৪২ সালের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যে 4 নীতির ভিত্তিতে সংবিধান তৈরি হয়েছিল, সেই 4 নীতিকে একের পর এক বাঙালি জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাকে কেটে দেয়া ধর্মান্ধতা, আর শোষণমুক্ত সমাজ একেবারে বাতিল করে দেওয়া, গণতন্ত্রকে সামরিক অস্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত করেই মরহুম জিয়াউর রহমান সাহেব নতুন ভাবে সংবিধানের শক্তি সকল জায়গায় করে আছে। আজকে সময় এসেছে সবাইকে এক হয়ে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধ বাংলা।
সালাম সালাম